অভিযোগ বিএনপির পক্ষ থেকে হয়েছে যে সরকারের ভিতরে আরেকটি গ্রুপ আছে, যে গ্রুপটি হয়তো নিজেদেরকে অন্যভাবে প্রমাণিত করার চেষ্টা করছে। গতকালই বিএনপি মহাসচিব বলেছেন এবং অনেকগুলো জায়গা থেকে বলা হচ্ছে যে সরকারের ভিতরে আরেকটি সরকার, এবং এরকম অভিযোগ এসছে যে সরকার গেল 1 বছরে তাদের সক্ষমতার কোনো প্রমাণ দিতে পারেনি। বিষয়টি, এই 3টি বিষয় কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আপনি যে একটা দলের কথা বললেন, আমি একটা দলের কথা শুধু বলবো না। গতকাল আমরা ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে থাকার শুরুতে একটু আমন্ত্রণ পেয়েছিলাম এবং গেলাম। সেখানে সম্ভবত 12-13টা দল ছিলাম আমরা। আমি কালকের ওইখানকার এই 12-13টা দলের অধিকাংশদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা, তাতে তো এই কথাই চলে এসেছে। যে প্রথমে এসেছে, এটা পরিষ্কার করে ওনাকে বলা হয়েছে যে অভূতপূর্ব সমর্থন আপনি নিয়ে এসেছিলেন, আপনি সেই সমর্থন কিন্তু এখন আপনার নাই। দ্বিতীয়ত হচ্ছে, মানুষের যে আস্থা ছিল সেই আস্থা কিন্তু এখন আপনার উপরে নাই, এটা ওনাকে বলা হয়েছে। এমনকি আমি আপনাকে বলি, কারণ যেহেতু কালকে বলেছি অন রেকর্ড এবং পরে আমি মিডিয়াতে বলেছি, আমি শুরুতে যেয়ে বললাম, সময় কম তো বললাম যে দেখেন, আপনি তো পথের বাধা দূর করে দেওয়ার কথা আপনি বলতেন, তাহলে পথের বাধা দূর হয়নি। দ্বিতীয়ত আপনি বলেছেন মন খুলে সমালোচনা করতে পারেন, তা আজকে আমি মন খুলে মন খুলে আলোচনা করব। তো মন খুলে তো কথা বলেছি, এবং আমি সময় পরে হয়তো যদি জানতে চান বলবো। লাস্টে উনি যখন প্রায় শেষ করলেন তো বললেন শব্দটা এইরকম, আমি অন রেকর্ড, কারণ আমি নোট নিয়েছিলাম, যে আপনাদের অভিযোগগুলো আমি মনে গেঁথে রাখলাম, এবং আমার শুধু না, অনেকের বক্তব্য এরকম গেঁথে রাখলাম অভিযোগগুলো। উনি বললেন কি, আমি সেটা আমারও প্রশ্ন, মানে উনি বলছেন আপনাদের অভিযোগগুলো আমি মনে গেঁথে রাখলাম। তা আমরা যে অভিযোগগুলো করলাম সে অভিযোগের সমাধান পরে আসি। ইয়েস, সেটাই। তা আমরা আশা করলাম, বললাম যে এটা তো আপনাকে সমাধান করতে হবে, গেঁথে রাখার ব্যাপার না, সমাধান করতে হবে। কেন এই কথাটা বলছি, যে আপনি বললেন যদি আস্থার সংকট বাড়ছে। হ্যাঁ, বাড়ছে না, সেটা একেবারেই মানে সেটা একদম প্রকাশিত এখন। আচ্ছা, সরকারের মধ্যে যে আরেক সরকারের, শুধু আমরা না, আমাদের এই যে কি বলে যে আর্থিক দুরবস্থা নিয়ে যে কমিটি করেছিল তার প্রধান বললেন, গতকাল যে সমাবেশ, যে রাউন্ড টেবিলে অনেকে করলেন, তার মধ্যে সরকার সমর্থকগুলো, তারাও বলছে সরকারের মধ্যে সরকার যখন দেখছি তাদের সমন্বয়হীনতা অন্যটা করতে পারছে না, তাতে বোঝা যায় কে সরকার চালাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই সংকটগুলো আছে, এটাই সত্য। কিন্তু আমরা যেটা বলতে চাই, যে গণঅভ্যুত্থান উত্তর 1 বছরের বাংলাদেশে আমরা তো এটা আকাঙ্ক্ষা করিনি। কারণ মনে রাখতে হবে, কালকে আমি পরিষ্কার ভাষায় আবারও বলেছি, যেটা টেলিভিশনে বলে ওনাকে বলেছি, যে আপনি দূর থেকে দৃশ্যত শত্রু বলতে একটাকে চিহ্নিত করতেছেন, কিন্তু মনে রাখতে হবে আমাদের বিবেচনায় 3টা শত্রু বরাবর বলছি, নাহলে ভুল করবেন। একেবারে আমি ধরে ধরে বলেছি, নিশ্চয়ই পতিত শক্তি একটা তো অপশক্তি। মনে রাখতে হবে, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা নানা ধরনের অপশক্তি দেশের অভ্যন্তরে আছে, ওর বাইরেও আরেকটা অপশক্তি, যেটা কালকে ওনাকে আমি পরিষ্কার করে বলছি, দৃশ্যমান হচ্ছে দিন দিন, যেটা হচ্ছে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি। বললাম যে আপনি একটা বাণিজ্য চুক্তি করছেন, সেটা কেন গোপন হয়? রাখাইনকে কেন আপনি ওইখানে করিডোর দেওয়ার কথা বলছেন? কেন বন্দরকে আপনি লিজ দিচ্ছেন, যেটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না? তা মানুষের মধ্যে তো প্রশ্ন আসছে যে তাহলে আপনি কোনটা করছেন? আর যে নির্বাচনটা প্রধান বিষয়, সেইটার আমরা এখনো পর্যন্ত দেখা মিলছে না। তা সুতরাং এই কাজগুলো, সংকট সমাধান যদি না করতে পারেন, এ দায় আপনার। এবং কালকে বলছি আপনাকে, আরেকজন বলেছে, এটা আমি না, অনিয়ারে বলেছেন, তিনি পরে এসে টেলিভিশনেও বলেছেন। তিনি কিন্তু অনেকগুলো কথার মধ্যে আমি 2টা কোট করি। তিনি বলেছেন, ইউনূস সাহেবকে উনি স্যার করে বলেছেন, স্যার আপনি অখুশি হলে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার আগের মতো কিন্তু জনসমর্থন নাই। এবং উনি বলেছেন যে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আপনি মন খারাপ করলেও যদি আপনি না পারেন তাহলে ছেড়ে দেন, প্রয়োজনে মানে ভালো নির্বাচন করে না যেতে পারেন, আপনি ছেড়ে দেন। আপনাকে আমরা, এটা ওনার কথা, আমাদের বক্তব্য না, যে আপনাকে আমরা মাথায় রেখে আমরা সংস্কার নিয়ে আর একটা আন্দোলন শুরু করব, আগামী নির্বাচনে আপনাকে প্রধান করে আমরা নির্বাচনে অংশ নেব, কিন্তু আপনি দরকার হলে ক্ষমতা ছেড়ে দেন। পরে উনি মিডিয়াতে এসে বলেছেন। তা আজকে আমি বলছি যে এইরকম আমরা যে একটা ঘটনার পরে এই যে জায়গাগুলো গেলাম এবং এই কথা আসছে, এবং আমি এই কথা পরিষ্কার করে বলেছি যে প্রায় 1 বছর আগে 12ই অগাস্ট 2024 প্রথম যখন ডাকলেন এবং আজকেও ডাকছেন, কখন আপনারা ডাকেন আমাদেরকে? যখন মনে হয় একটা বিপদে পড়েন এবং একটা শো করতে চান যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কিন্তু মানুষ তো সেটা বুঝবেন। এবং কালকে আমি যদি ভুল না করি, সম্ভবত আমাদের সবার বলার পরে এখানে কোনো উপদেষ্টা ওইখানে কিন্তু ব্রিফিং করেন নাই। এবং আপনাকে আমি অন রেকর্ড বলছি, কালকে আমি যেহেতু যে কথা বলছি, আমিও মিডিয়াকে বলেছি, আমি এটাও বলেছি
যে আপনার উপদেষ্টারা কেউ কেমন আচরণ করছে। আমি এটা বলেছি, যেমন এক জায়গায় তাদের দুইজন গেলেন, যেখানে একটা হত্যা সংগঠিত হলো, আহত হলো, সেটা না দেখে আপনি স্থাপনা খালি দেখে চলে আসলো, তাতে এগুলো আগের স্বৈরাচারী সরকারের মতো। এবং এবং আমি যে উপদেষ্টাটা করলেন কেন, যিনি যে দুইজন ছিলেন তার একজন উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে এই কথা বলেছি। আমরা এই কথাগুলো কেন বলছি, ওনাকেও বলছি কেন, বলছি এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে আস্থা ছিল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সেই আস্থাহীনতা আমাদেরকে বড় একটা সংকটে ফেলে দিতে পারে। এবং তিনি যদি এখনও দায়িত্বশীল আচরণ না করেন, আমরা কিন্তু এই কথা বলছি, তিনি দায়িত্বশীল আচরণ করুক, সরকারের মধ্যে সরকার আমরা দেখতে চাই না, ওনার প্রতি যে আস্থা কমছে সেটাও আমরা দেখতে চাই না। এবং ওনাকে বলেছি যে এখনও সময় আছে, আপনি রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট জায়গায় দিকে আপনি আগায় যান। আমি শেষে একটা কথা বলে শেষ করি। কালকে ওনার একটা কথার মধ্যে যদি উনি এটা থাকেন তাহলে এটা ভালো লাগবে। উনি শেষ দিকে প্রথম উৎকণ্ঠার কথা বললেন, আমরা বললাম আপনি শুধু উৎকণ্ঠা না, জনগণ উৎকণ্ঠিত, জনগণের উৎকণ্ঠা দূর করার দায়িত্ব আপনার আমাদের সবার। আর ভোট নিয়ে উনি একটা কথা শেষে বলেছেন, যেটা আমি কোট করি, যেমন প্রথমে আইন শৃঙ্খলা এইসব নিয়ে আলোচনা হলো, শেষে উনি বললেন যে এটা ঠিক, আইন শৃঙ্খলা বাহিনী তো নির্বাচন করবে না, নির্বাচন করবে জনগণ, এবং সেই জনগণের তো আপনারাই প্রতিনিধি এইগুলো করবেন টরবেন। তা আমি মনে করি ওইটুক যদি দাড়ি টেনে থাকে, এরপরে উনি আবার যদি কিন্তু এবং অন্য কথা যদি না আনেন, উনি যদি ওইটুকে থাকেন এবং জনগণের প্রতি উনি যদি ভরসা করেন, তাহলে কিন্তু আমরা এই আস্থাহীনতা থেকে উত্তরণ ঘটে একটা পথ পাবো। বিষয়